তো দেওয়া যেতে পারে, এটা রাজ্য সরকার নিজে করতে পারেন। সেক্ষেত্রে দেখা যাবে যে যেহেতু এটা 22 কোটি টাকার একটা ডিপিআর তৈরি হয়েছিল, ম্যাকিনটোশ বান রাইটস এই ধরনের কোনো সংস্থাকে অবজারভেশন করার জন্য দেওয়া যেত, কিন্তু এখানে দেওয়া হয়নি। আমি একটু স্ট্রেট কাট কথা বলতে ভালোবাসি, অনেকের যদি গায়ে লাগে নিজ গুণে আমাকে একটু ক্ষমা করে দেবেন। এখানে এডিডিএ কে এই কারণে দায়িত্ব দেওয়া হয়েছিল যে 22 কোটি টাকার কাজ পরবর্তীকালে সেটা 38 কোটি টাকাতে গিয়ে পৌঁছেছে। এই মাঝের যে ডিফারেন্স মানি, এই ডিফারেন্স মানিটা কোথায় গেল? প্রথম এটা আমি যদি কোনো আরটিআই করার প্রয়োজন হয় আপনাদের কাছে আসতাম, আমি আপনাদের অনুরোধ করব আপনারা আরটিআই করে এটাকে বের করুন যে 22 কোটি টাকার ডিপিআর কেন 38 কোটিতে পৌঁছে গেল। 81,000 টাকা একটা চেয়ারের দাম ফরেস্ট এখানে ঠিক করেছে। চেয়ারটাতে দু সাইডে দুটো করে ব্রেক মারা, সেই চেয়ারটার ভ্যালু হচ্ছে 81,000 টাকা। আর একটা এসির মূল্য 1,31,000 টাকা বিলিং করা হয়েছে। এটা একটা বড় মাপের দুর্নীতি। এই দুর্নীতির সাথে যুক্ত যারা, তিনি যদি প্রাক্তন আইনমন্ত্রী হন, তিনি যদি এডিডিএ চেয়ারম্যান হন, আর তিনি যদি পাতালের ভেতরেও থাকে। বর্তমান বাংলার মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। না খাউঙ্গা না খানে দুঙ্গা, ওই পাতালের ভেতর থেকে যদি মলয়বাবু যুক্ত থাকেন আর কবি দত্ত যুক্ত থাকেন, একদম টেনে বার করা হবে যারা এই টাকার লুটপাট করেছে। ঘটনা প্রিন্ট ডাউন করেছি, আজকে এবং আগামীকাল দুদিন থাকবে। এটা প্রতীকী আমরা প্রিন্ট ডাউন করেছি। কারণ হচ্ছে আপনারা জানেন যে নতুন কোর্ট বিল্ডিং হয়েছে, 22 কোটি 38 কোটিতে পৌঁছে গেছে। অথচ আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ, যারা কোর্টের সঙ্গে যুক্ত মানুষ, অর্থাৎ লয়ার্স, ল ক্লার্কস, টাইপিস্ট বা এর আনুষঙ্গিক আরও লোক থাকে, যাদের কোনো রকম প্ল্যান বা ব্যবস্থা, তাদের বসা, তাদের কাজ করার, তাদের সঠিকভাবে মানুষকে পরিষেবা দেওয়ার যে ব্যবস্থাগুলো থাকা উচিত, সেইগুলোর কোনো ব্যবস্থা তারা করেননি। সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে যে কোর্টে কীরকম হবে, একটা মডেল কোর্টে কী কী ব্যবস্থা থাকবে, তার ন্যূনতম অধিকারগুলো আমাদের থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছে। অথচ বলা হচ্ছে, ডিস্ট্রিক্ট জাজ থেকে বলা হচ্ছে যে এটাকে আপনারা শিফট করে দিন, কোর্ট চালু হয়ে যাক। লয়াররা কোথায় বসবে জানা নেই, লিটিগেন্ট পাবলিক কীভাবে আসবে, কোথায় বসবে, কোথায় জল খাবে, কোথায় তাদের ওয়াশরুম হবে, কোথায় মানুষ রেস্ট নেবে, কোথায় কনসালটেশন হবে, তার কোনো ব্যবস্থা নেই। অথচ ওনারা বলছেন যে কোর্ট বিল্ডিং আমরা চালু করে দিতে চাই। এটা ওনাদের ব্যক্তিগত হয়তো লাভ লোকসানের ব্যাপার থাকতে পারে, ওনাদের প্রফেশনাল হয়তো লাভ লোকসানের ব্যাপার থাকতে পারে, ওনাদের উন্নতির ক্ষেত্রে হয়তো সোপান হতে পারে, কিন্তু এটা দুর্গাপুরের মানুষের কোনো উপকারে লাগবে না। তাই এই সমস্ত ব্যবস্থাগুলো সঠিকভাবে যাতে রূপায়ণ হয়, যেন মানুষ হিসেবে আমাদেরকে গণ্য করা হয়, যেন দুর্গাপুরের মানুষের কথা ভাবা হয়, সেই সমস্ত মেনে যত তাড়াতাড়ি সম্ভব এই বিল্ডিংয়ে যেন কাজ চালু হয়, এটার দাবিতেই আমাদের আজকের এই আন্দোলন। এই আন্দোলন আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এই কোর্ট বিল্ডিং চালু হোক, সঠিকভাবে মানুষের অধিকারকে সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে এবং লয়ার্সদের সম্মানের সঙ্গে পুনর্বাসনের ব্যবস্থার মাধ্যমে যেন এটা হয়। তার আপনাদের এই ধর্ণা চর্চা দেখলাম নতুন বিধায়ক নিয়ে এসছেন, প্রতিশ্রুতি দিলেন, কি বলবেন? দেখুন, নতুন বিধায়কের আজকের এই উদ্যোগ শুধু আকর্ষণীয় না, সম্মান, আমাদের পক্ষে সম্মানজনক এবং এটাতে আমরা উৎসাহিত। তিনি এখান থেকে আমাদের বলেছেন আজকের ক্যাবিনেট মিটিংয়ে উনি এই বিষয়টা তুলবেন, আমাদের চিঠি দিতে বলেছেন, আমরা মেল করে দিয়েছি। ওনার এই মেলে উনি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয় তুলবেন যে দুর্গাপুরের মানুষের এই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে না। এই আশ্বাস উনি দিয়েছেন। ওনার আশ্বাসের প্রতি সহমর্মিতা রেখে এবং উনি বলেছেন যতক্ষণ না আপনারা আপনাদের দাবি যেটা করেছেন সেটা সঠিক রূপায়ণ হয়, ততক্ষণ অবধি কোনো বিল্ডিং স্থানান্তরে আপনারা অংশগ্রহণ করবেন না বা আপনারা এই বিল্ডিংয়ে আসবেন না। আমরা তার প্রতি কৃতজ্ঞ আমাদের আন্দোলনের সাথী হওয়ার জন্য। আমার নাম অল্লন ঘোষ, আমি দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।